আমার মেয়ে 4 বছর বয়সে কিন্ডারগার্টেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। 21 বছর পর তার জন্মদিনে আমি একটি চিঠি পেলাম, যার শুরু ছিল, প্রিয় মা। 21 বছর ধরে আমি আমার মেয়ের ঘর একদম একই রকম রেখেছিলাম। ল্যাভেন্ডার রঙের দেয়াল, ছাদে অন্ধকারে ঝলঝল করা তারাগুলো, দরজার পাশে রাখা ছোট্ট জুতা জোড়া। বাতাসে এখনো হালকাভাবে তার স্ট্রবেরি শ্যাম্পুর গন্ধ ভেসে বেড়ায়। ক্যাথরিন 4 বছর বয়সী ছিল যখন সে তার কিন্ডারগার্টেনের খেলার মাঠ থেকে অদৃশ্য হয়ে যায়। মাত্র 10 মিনিট, এইটুকু সময় লেগেছিল। 1 মিনিটে সে জুস বক্সের জন্য লাইনে দাঁড়িয়েছিল, পরের মিনিটে সে অদৃশ্য। তার গোলাপি ব্যাকপ্যাকটি স্লাইডের পাশে পাওয়া গিয়েছিল, তার প্রিয় লাল হাতমোজাটি ম্লাচের উপর পড়েছিল। তখন কোনো ক্যামেরা ছিল না, কোনো সাক্ষী ছিল না যারা কিছু কাজে লাগার মতো দেখেছিল। শুধু একজন শিক্ষিকা, যিনি শপথ করে বলেছিলেন যে তিনি 1 সেকেন্ডের জন্য পিছু ফিরেছিলেন। 3 মাস পর আমার স্বামী ফ্রাঙ্ক আমাদের রান্নাঘরে লুটিয়ে পড়লেন। ডাক্তাররা এটিকে স্ট্রেচ কার্ডিওমায়োপ্যাথি বলেছিলেন, ভাঙা হৃদয়ের সিন্ড্রোম। সেদিন সকালে তাকে ছেড়ে এসেছিলেন তিনি। তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারেননি। একই সময়ে আমি আমার সন্তান এবং আমার সঙ্গী দুটোকেই হারিয়ে ফেললাম। গত বৃহস্পতিবার ক্যাথরিনের 25তম জন্মদিন। প্রতি বছর আমি একটা কাপকেক কিনি, একটা মোমবাতি জ্বালি। আমি তার ঘরে দোলনা চেয়ারে বসে ফিসফিস করে বলি, বাড়ি ফিরে এসো। এটা হাস্যকর, আমি জানি, কিন্তু তারপর ডাক এলো। একটা সাদা খাম, ফেরত ঠিকানা নেই, কোনো ডাক টিকিট নেই, শুধু আমার নাম, এমন হাতের লেখায় লেখা যা আমি চিনি না। ভেতরে একটি ছবি ছিল, একজন তরুণী ইটের তৈরি একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছে। সে একদম সেই বয়সের, আমার মতো দেখতে ছিল, কিন্তু তার চোখ ছিল ফ্রাঙ্কের মতো। ছবির পেছনে একটি চিঠি ছিল। আমার হৃদয় থমকে গেল। এটি শুরু হয়েছিল, প্রিয় মা, তুমি কল্পনা করতে পারবে না সেদিন আসলে কি ঘটেছিল। যে ব্যক্তি আমাকে তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিল সে কখনোই অপরিচিত ছিল না। চিঠিটা পড়তে পড়তে আমার হাত কাঁপছিল। আমি আবার পড়লাম, যে ব্যক্তি আমাকে তোমার কাছ থেকে নিয়ে গিয়েছিল সে কখনোই অপরিচিত ছিল না। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। চিঠিতে আরও লেখা ছিল, আমি তখন ছোট ছিলাম, তাই সব কিছু বুঝতে পারিনি। শুধু মনে আছে, একজন পরিচিত মানুষ আমাকে বলেছিল তোমার মা তোমাকে নিতে পাঠিয়েছেন। আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমার চোখ ঝাপসা হয়ে গেল। ক্যাথরিন আবার লিখেছে, আমি জানতাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, অনেক দূরে একটা শহরে। সেখানে আমাকে নতুন নাম দেওয়া হয়েছিল, ক্লারা। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। চিঠির শেষ লাইনে লেখা ছিল, মা, আমি এখন সত্যটা জানি, আর সেই সত্য তোমাকে জানানো দরকার। কিন্তু আমি সরাসরি তোমার কাছে আসতে পারছি না, কারণ যে মানুষটা আমাকে নিয়ে গিয়েছিল সে এখনো তোমার খুব কাছেই আছে। আমার শরীর কাঁপতে শুরু করলো। খুব কাছেই আছে মানে কি? চিঠির সাথে থাকা ছবিটার দিকে আবার তাকালাম। পেছনে একটা ইটের ভবন, তার উপরে একটি সাইনবোর্ড, রিভারসাইড কেয়ার সেন্টার। আমার বুক ধড়পড় করতে লাগলো। এই জায়গাটা তো আমি চিনি, শহরের বাইরে একটা নার্সিং হোম, আর সেখানে কাজ করে আমার ছোট বোন এমিলি। সেদিন রাতেই আমি গাড়ি নিয়ে রওনা দিলাম। রাস্তা জুড়ে কুয়াশা। আমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, এমিলি? না, এটা অসম্ভব। সে তো ক্যাথরিনকে নিজের সন্তানের মতো ভালোবাসত। নার্সিংহোমে পৌঁছে আমি রিসেপশনে গেলাম। আমি এমিলির সাথে দেখা করতে চাই। রিসেপশনিস্ট বলল তিনি এখন নাইট শিফটে আছেন। কিছুক্ষণ পরে এমিলি করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এলো। আমাকে দেখে সে থমকে গেল। করিডোরের আলোটা ছিল ফ্যাকাশে হলুদ। এমিলি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে অবাক দৃষ্টি। এত রাতে তুমি এখানে কেন? সে জিজ্ঞেস করলো। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর ব্যাগ থেকে ছবিটা বের করে তার সামনে ধরলাম। এমিলির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল।
তুমি মেয়েটাকে চেনো? আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম। সে কয়েক সেকেন্ড কিছু বলল না, তারপর জোর করে হাসার চেষ্টা করল। না, আমি চিনব কি করে? আমি এবার চিঠিটা বের করলাম। সে নিজেকে ক্যাথরিন বলছে। এই কথা শুনেই এমিলি ঠোঁট কাঁপতে শুরু করলো। তার চোখ হঠাৎ করে ভিজে উঠল। আমি ঠান্ডা গলায় বললাম, চিঠিতে লেখা আছে যে তাকে নিয়ে গিয়েছিল সে অপরিচিত ছিল না এবং সে এখনো আমার খুব কাছেই আছে। আমাদের মাঝে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর এমিলি হঠাৎ দেয়ালে ভর দিয়ে দাঁড়ালো। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। লরা, আমার নাম। সে ফিসফিস করে বলল, তুমি এখনো বুঝতে পারছো না? আমার বুক ধড়ফড় করতে লাগলো। কি বুঝবো? এমিলি মাথা নিচু করল। তারপর ধীরে ধীরে বলল, আমি তাকে নিয়ে গিয়েছিলাম। আমার পৃথিবী যেন থমকে গেল। কি বললে তুমি? আমি ফিসফিস করলাম। আমার কানে যেন শব্দ ঢুকছিল না। এমিলি কাঁদতে শুরু করলো। আমি এটা করতে চাইনি। আমি শপথ করে বলছি। তাহলে করেছিলে কেন? আমি চিৎকার করে উঠলাম। করিডোরে শব্দ প্রতিধ্বনিত হলো। এমিলি কাঁপতে কাঁপতে বলল, কারণ আমি তখন মারিয়া ছিলাম। সে বলতে শুরু করল 21 বছর আগের কথা। সেই সময় এমিলি প্রচণ্ড ঋণে ডুবেছিল। তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। তার কাছে এক লোক আসে। সে বলেছিল, একটা বাচ্চাকে কয়েকদিনের জন্য নিয়ে যেতে হবে, শুধু এইটুকুই। এর বিনিময়ে বড় অঙ্কের টাকা মিলবে। মিলি বলল, আমি জানতাম না তারা তাকে স্থায়ীভাবে নিয়ে যাবে। আমি ভেবেছিলাম কয়েকদিন পরে তাকে ফেরত দেবে। আমার হাত কাঁপছিল। তুমি আমার মেয়েকে বিক্রি করেছিলে। এমিলি মাথা নিচু করল। আমি জানতাম না তারা তাকে অন্য শহরে নিয়ে যাবে। আমি পরে সব বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমার মাথার ভেতর ঝড় বইছিল। ফ্রাঙ্ক মারা গেছে, তুমি জানো। এমিলি ভেঙে পড়ল। আমি জানি। আর সেই অপরাধবোধেই আমি এই নার্সিং রুমে কাজ করছি। মানুষের সেবা করে পাপ মোচন করার চেষ্টা করছি। আমি তাকে ঘৃণা ভরে তাকালাম। ক্যাথরিন এখন কোথায়? এমিলি ধীরে ধীরে বলল, সে এখানেই আছে। আমার হৃদয় যেন থেমে গেল। কি? সে এখানেই আছে, কিন্তু তুমি আমাকে এখনো বলনি? এমিলি ফিসফিস করল। সে 3 দিন আগে এখানে এসেছে। আমার হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসবে। সে এখানে। আমার গলা শুকিয়ে গেল। এমিলি ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, 3 দিন আগে এসেছে, কিন্তু সে তোমার সাথে দেখা করতে ভয় পাচ্ছে। ভয়? আমি হতবাক হয়ে গেলাম। সে আমার মেয়ে, এমিলি কাঁপা গলায় বলল। সে জানতো না তুমি তাকে খুঁজছ এত বছর। সে ভাবত তুমি হয়তো তাকে ভুলে গেছ। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কোথায়? আমি ফিসফিস করে বললাম। এমিলি করিডোরের শেষ প্রান্তের দিকে ইশারা করল। রুম 217। আমার পা যেন ভারী হয়ে গেল। তবু আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। প্রতিটা পদক্ষেপ যেন 21 বছরের অপেক্ষা। দরজার সামনে এসে দাঁড়ালাম। ভেতর থেকে হালকা আলো বের হচ্ছে। আমার হাত দরজার নবে থেমে গেল। যদি সে আমাকে চিনতে না পারে, যদি সে আমাকে মা বলে ডাকতে না চায়। আমি গভীর শ্বাস নিলাম। তারপর ধীরে দরজা ঠেলে খুললাম। ঘরের ভেতর একটা মেয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল। ছাদের আলো তার চুলে পড়ে ঝিলমিল করছিল। সে ধীরে ঘুরে দাঁড়ালো। আমাদের চোখ এক হলো। আমার নিঃশ্বাস থেমে গেল। তার চোখ ঠিক ফ্রাঙ্কের মতো। তার হাসি ঠিক আমার ছোট্ট ক্যাথরিনের মতো। মেয়েটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, মা, মা, মা। আমার চোখ থেকে হঠাৎ অশ্রু গড়িয়ে পড়ল। ক্যাথরিন! আমার গলা কেঁপে উঠল। পরের মুহূর্তে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমরা দুজনেই কাঁদতে লাগলাম। 21 বছরের জমে থাকা
কান্না। আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, আমি কখনো তোমাকে খোঁজা বন্ধ করিনি, কখনো না। সে কাঁদতে কাঁদতে বলল, আমি ভাবতাম তুমি হয়তো আমাকে ভুলে গেছ। আমি তার মুখ দুহাতে ধরে বললাম, একজন মা তার সন্তানকে কখনো ভুলে যায় না, কখনো ভুলতে পারে না। কিছুক্ষণ পরে সে ধীরে বলল, আমি সব সত্য জানার পর তোমাকে খুঁজতে শুরু করে। যারা আমাকে নিয়ে গিয়েছিল তারা বলেছিল আমার বাবা মা আমাকে ফেলে দিয়েছে, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমার বুক কেঁপে উঠল। তুমি এখন কোথায় থাকো? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমি পাশের শহরে একটা ছোট্ট লাইব্রেরিতে কাজ করি আর নার্সিং পড়ছি। আমি মৃদু হাসলাম। ফ্রাঙ্ক যদি আজ বেঁচে থাকতো সে কতটা গর্বিত হতো। ক্যাথরিন আমার হাত শক্ত করে ধরল। মা, আমি কি বাড়ি যেতে পারি? এই কথাটা শুনে আমার চোখ আবার ভিজে উঠল। তোমার ঘর এখনো ঠিক আগের মতোই আছে। সে অবাক হয়ে তাকালো। তুমি এত বছর ধরে রেখেছ? আমি মাথা নাড়লাম, কারণ আমি জানতাম একদিন তুমি ফিরে আসবে। সে আবার আমাকে জড়িয়ে ধরল। করিডোরে দাঁড়িয়ে এমিলি চুপচাপ সব দেখছিল, তার চোখেও অশ্রু। আমি তার দিকে তাকালাম। 21 বছরের রাগ, কষ্ট সব কিছু যেন একটু একটু করে নরম হয়ে গেল। আমি ধীরে বললাম, তুমি আমার জীবনটা ভেঙে দিয়েছিলে, কিন্তু আজ তুমি আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছ। এমনি কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আমি ক্ষমার যোগ্য না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। হয়তো না, কিন্তু আজ আমি শুধু একজন মা। সেদিন রাতে আমি আর ক্যাথরিন একসাথে বাড়ি ফিরলাম। দরজা খুলে যখন তাকে তার পুরনো ঘরে নিয়ে গেলাম, ল্যাভেন্ডার দেওয়াল, ছাদের ঝলঝল তারা, দরজার পাশে ছোট্ট জুতা জোড়া। ক্যাথরিন ধীরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ল, তার চোখে জল। এটা এখনো আছে। আমি মোমবাতি জ্বালালাম কাপকেকের উপর, তার জন্মদিনের মোমবাতি। ক্যাথরিন ফিসফিস করে বলল, 21 বছর পর আমি সত্যি বাড়ি ফিরলাম। আমি তাকে জড়িয়ে ধরলাম। বাইরে রাতের আকাশে তারা জ্বলছিল, আর আমার হৃদয়ে 21 বছরের অন্ধকারের পর অবশেষে আলো ফিরছিল। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে মানুষ প্রয়োজনে বদলে যায়। প্রয়োজন মানুষকে কোথায় যে নিয়ে যায় এই ভিডিও দেখলে বোঝা যায়। আপন বোন নিজের বোনঝিকে বিক্রি করে দিয়েছি, সেটি ভাবার বিষয় না। কিন্তু অভাব যখন দরজায় এসে দাঁড়ায় তখন মানুষ হতজ্ঞান হয়ে পড়ে। সে তখন যা খুশি তাই করতে পারে। কিন্তু যতই অভাব আসুক, আমরা আমাদের নীতি নৈতিকতাকে কখনো বিক্রি করে দেব না এবং কোনো মায়ের বুক খালি করব না।